W.B. Yeatsের দ্য সেকেন্ড কামিং। তো W.B. Yeatsের দ্য সেকেন্ড কামিং পড়ার আগে আমাদেরকে ফার্স্টে জানতে হবে কবি সম্পর্কে এবং এই কবিতার এই যে হেডলাইন বা টাইটেল সম্পর্কে। তাহলে ইয়েটস সম্পর্কে জানতে গেলে আমরা ফার্স্টে দেখব W.B. Yeatsের জন্ম হয়েছিল 1865-এ, 1865 সালে W.B. Yeats 13th of জুন জন্মগ্রহণ করেছিলেন, 13th of জুন, এবং ওনার মৃত্যু হয়েছিল 1939 সালে, 1939। তাহলে W.B. Yeatsের জন্ম 1865, 13th of জুন, এবং মৃত্যু 1939 সালে 28শে জানুয়ারি, 28th of জানুয়ারি। এবারে আমরা কবিতার টাইটেলের দিকে যদি ফোকাস করি দেখতে পাবো যে দ্য সেকেন্ড কামিং। আসলে দ্য সেকেন্ড কামিং এই জিনিসটা পড়ে কি বোঝা যাচ্ছে যে সেকেন্ড কামিং কেন? তাহলে হয়তো এর ফার্স্ট কামিং বলে কিছু ছিল। তাহলে এই ধরনের নামকরণের পেছনে কয়েকটা কারণ দেখতে পাবো। যে ইয়েটস এই যে কবিতাটা রচনা করেছিলেন সেটা হচ্ছে 1919 সালে। 1919 সালে তিনি এই কবিতাটা রচনা করেন এবং ডায়াল নামে একটা লিটারাল ম্যাগাজিনে তিনি এটা পাবলিশ করেন 1920 সালে, এবং পরবর্তীকালে আবার তিনি এটাকে পাবলিশ করেন আবার একটা ভার্স অ্যান্থোলজিতে, যেটা মাইকেল রোবার্টাস অ্যান্ড দ্য ড্যান্সার, সেটা 1921 সালে। তার আগে ডায়াল ম্যাগাজিনে এটা 1920 সালে পাবলিশ করেন। তাহলে কবিতা লেখা হয়েছে 1919 সালে। আমরা কবিতা যে বছর লেখা হয়েছে 1919 সালে, প্রথমে যদি দেখি সেই সময়ে দাঁড়িয়ে 1919 সালে গোটা বিশ্ব জুড়ে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার মধ্যে একটা মেজর ইভেন্ট যেটা হচ্ছে কিনা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধ। এটা কোন সময় হয়েছিল? 1914 শুরু হয়েছিল এবং 1918 শেষ হয়েছিল। ঠিক তার পরের বছরে ইয়েটস এই কবিতাটি লিখেছেন 1919। আর কি ঘটেছিল সেই সময়ে? 1919 সালে আমরা দেখতে পাই বিখ্যাত স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লু নামটা দেখে স্প্যানিশে নয় কিন্তু, এটা ক্রিটিকদের অনুমান যে ফ্রান্স এবং আমেরিকার কোনো কোনো জায়গা থেকে নাকি এই স্প্যানিশ ফ্লু সৃষ্টি হয়েছিল। এবং এই স্প্যানিশ ফ্লু এত বড় একটা মারাত্মক প্যান্ডামিক ছিল, যেমন কিছুদিন আগে আমাদের কোভিড-19 ছিল, সেরকমই যে এতে গোটা বিশ্বের প্রায় 50 থেকে 100 মিলিয়ন মানুষ মারা যান। তার আগে ওয়ার্ল্ড ওয়ারে আমরা দেখেছি প্রায় 17 থেকে 20 মিলিয়ন মানুষ মারা যান। প্রচুর রক্তগঙ্গা বয়েছে, প্রচুর মানুষের জীবন গেছে। তারপরে স্প্যানিশ ফ্লু 1919 সালে। এছাড়াও আমরা 1919 সালের আশেপাশে যদি ঘটনা দেখি, রাশিয়ান রিভলিউশন রয়েছে, যেটা 1917 থেকে শুরু হয়েছিল এবং 1923-এ শেষ হয়েছে। জার নিকোলাস দ্য সেকেন্ডের এগেনস্টে যখন লেনিন তার রেড আর্মি নেতৃত্ব দিয়ে রাশিয়া যখন প্রথম বিশ্বযুদ্ধে জয়েন করেছিল, তার ফলে রাশিয়ার ইকোনমি এত ডাউনে গিয়েছিল যে আমরা দেখতে পাই যে রাশিয়াতে প্রচণ্ড সাধারণ মানুষের উপর করের বোঝা চেপেছিল। তো সাধারণ মানুষ বিদ্রোহ শুরু করেছিল এবং লেনিন তার নেতৃত্ব দিয়েছিল মানুষকে খাদ্য, বাসস্থান এবং শান্তির প্রমিস করে। তো এটাও ঠিক দেখছি আশেপাশেই, কবির এই সেকেন্ড কামিং রচনার আশেপাশে, যেখানে অনেক মানুষের জীবন গিয়েছিল। এছাড়াও W.B. Yeats যেহেতু আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন, তো সেই আয়ারল্যান্ডও ছিল ইংল্যান্ডের উপনিবেশ। যেমন ইংল্যান্ড আমাদের ভারতেও শোষণ শাসন চালিয়েছে, আমরাও পরাধীন ছিলাম, সেরকম W.B. Yeatsের কান্ট্রি আয়ারল্যান্ডও কিন্তু ইংল্যান্ডের অধীনে ছিল এবং ইংল্যান্ডও তাদের উপরে শোষণ শাসন চালাচ্ছিল। এবং এই আইরিশ মুভমেন্ট দ্বারা আয়ারল্যান্ডের মানুষজনও ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতার জন্য অনেক যুদ্ধবিগ্রহ করেছিল এবং সেই যুদ্ধবিগ্রহে অনেক প্রাণ গিয়েছিল। তো আমরা দেখতে পাই যে 1919 সালে W.B. Yeats যখন সেকেন্ড কামিং লিখছেন, তার কিছু আগে এবং পরে, কিছু আগের প্রেক্ষাপটে এত সমস্ত ঘটনা ঘটেছে যাতে প্রচুর মানুষের জীবন গেছে। হিংসা, অরাজকতা, নৈরাজ্য, শোষণ শাসন, এই সমস্ত ঘটনা গোটা পৃথিবী জুড়ে প্রচণ্ড পরিমাণে ঘটেছে। এই সব কিছুর প্রভাব ইয়েটস তার মধ্যে পড়েছে এবং অতএব তার এই কবিতাতেও আমরা সেই প্রভাবটাই লক্ষ্য রাখবো। এবারে সেকেন্ড কামিংয়ের একটা ধর্মীয় বা বিবলিক্যাল একটা রেফারেন্স রয়েছে, রিলিজিয়াস রেফারেন্সটা কি না, বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী, যে আমরা বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী আমরা দেখব যে খ্রিশ্চান যে মাইথোলজি বা খ্রিশ্চান যে থিওলজি, সেটাতে দেখব যে যীশুখ্রিস্ট জন্মের আগে 2000 সাল ধরে পৃথিবীতে নাকি অন্ধকারময় যুগ ছিল এবং মানুষকে শোষণ করত, নারীদের সম্মান থাকতো না, রেপ, হত্যা, মারামারি, এই সমস্ত কিছু একদম ওপেনলি বা এই সমস্ত কিছু রেগুলার ছিল। তো এমনভাবে 2000 বছর ধরে
পৃথিবী এত অন্ধকারময় সময় কাটিয়েছে যে তারপরে জিসাস খ্রাইস্ট জন্মেছিলেন বেথলেহেম শহরে এবং মানুষকে এই অরাজকতা নৈরাজ্য থেকে আলোর দিকে, এই অন্ধকারময় যুগ থেকে আলোর দিকে তিনি নিয়ে গিয়েছিলেন। তো তারপরে এই জিনিসটার পরে তিনি কি হয়েছিল, সমস্ত মানুষের পাপের ভার বহন করে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তারপরে দেখা যায় যে এই যীশুখ্রিস্ট জন্মানোর পরেও আবারও দেখো এই যে সালটা 1919, তাহলে আবারও প্রায় 2000 বছর কমপ্লিট হতে যাচ্ছে। তো কবি এই জায়গাতে দাঁড়িয়ে বলছেন আবারও যেন এই যে সমস্ত ঘটনা, এই যে আইরিশ মুভমেন্ট, এই যে ওয়ার্ল্ড ওয়ার, এই যে প্যানিস ফ্লু, এই যে রাশিয়ান রিভলিউশন, এই সমস্ত ঘটনা যেন আবার সেই পুরনো অন্ধকারময় যুগের সূচনা, হিংসা, মারামারি, হত্যা, রেপ, শোষণ, শাসন, সেই যেন পৃথিবী অন্ধকারময় যুগে পতিত হচ্ছে। তো আবারও তিনি বাইবেলের বুক অফ রেভেলেশন অনুযায়ী আবার পৃথিবীতে যখন এরকম হবে, আবার যেন জিসাস খ্রাইস্ট জন্মাবেন, তো সেটাকেই যেন সেকেন্ড কামিং হিসেবে ধরা হয়েছে। তাহলে আমরা সেকেন্ড কামিং লেখার পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেলাম। দেখা যাক এবারে কবি সত্যিকারের কোন দিকটা ইন্ডিকেট করছেন আমরা কবিতাটা পড়ে পড়ে দেখতে পাবো বা বুঝতে পারার চেষ্টা করব। তো কবিতায় চলে যাই। ফার্স্টে 1 সেকেন্ড এই জিনিসগুলো একটু রাফ করে দিই। ওকে, তো দেখা যাচ্ছে প্রথম লাইন আমরা শুরু করব কবিতার। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জয়ার দ্য ফালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার। টার্নিং 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 গোল গোল ঘোরার কথা বলা হয়েছে। ওয়াইডনিং জায়ার বিস্তৃত কক্ষপথ, জায়ার বলয় কক্ষপথ। দ্য ফ্যালকন, ফ্যালকন হচ্ছে বাজ পাখি আমরা জানি। অ্যান্ড ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনার মানে মালিক, বাজ পাখির যে মালিক তাকে বলা হয়েছে, বাজ পাখির মালিককে বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই বাজ পাখি যখন শিকারের জন্যে নিচ থেকে ওপরের দিকে ওঠে, অনেক উঁচুতে গিয়ে শিকার খোঁজে, তো তার যে এই যে সে যেন কক্ষপথ আকারে ঘুরে চলেছে এবং যত সে ওপরের দিকে উঠেছে তার সেই এই কক্ষপথ বা তার এই ঘোড়ার যে চাল সেটা যেন আরও বিস্তৃত হতে শুরু করেছে, আরও বিস্তৃত হতে শুরু করেছে, আরও বিস্তৃত হতে শুরু করেছে। তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বলছে গোল গোল হয়ে ঘুরছে ওয়াইডনিং জায়ার দ্য ফ্যালকন, বাজ পাখি আর ফ্যালকনারকে শুনতে পাচ্ছে না, কারণ তার ফ্যালকনার যদি নিচে থাকে এবং সে যদি এরকমই ওপরে গোল গোল হয়ে ঘুরতে থাকে এবং ওপর দিকে উঠতে থাকে এবং তার পরিসরটাও ধীরে ধীরে এত বিস্তৃত হচ্ছে যে সে আর তার মালিকের কথা এত ওপর থেকে আর শুনতে পাচ্ছে না। পুরোনো সময়ে বাজ পাখিকে শিকারি পাখি হিসেবে পোষ মানানো হতো এবং মনে করা হতো যে সে তার মালিক সেই বাজ পাখিকে পোষ মানিয়ে ছেড়ে দিত এবং মালিকের কথা অনুযায়ী বাজ পাখি অনেক উঁচুতে গিয়ে শিকার খুঁজে নিয়ে এসে মালিককে দিত। তো এখানে যদি এটা তো সিম্পল কবিতার লাইন, আমরা অন্তর্নিহিত অর্থ যদি একটু খোঁজার চেষ্টা করি, কারণ প্রত্যেক কবিতায় দেখি আমরা অন্তর্নিহিত অর্থ থাকে এবং এই কবিতা লেখার পেছনে এতগুলো ব্যাকগ্রাউন্ড ছিল এবং কোন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কবি ঠিক কোন সময় কোনটা রেফারেন্স হিসেবে দিচ্ছেন। এই ফ্যালকনকে যদি আমরা মানুষ হিসেবে তুলনা করি এবং ফ্যালকনারকে যদি আমরা ভগবান হিসেবে তুলনা করি, যেমন সেকেন্ড কামিং লেখার পেছনে যে ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় রিলিজিয়াস যে আইডিওলজিগুলো একটু আগে আলোচনা করলাম বাইবেল অনুযায়ী, তো সেই হিসেবে যদি ফ্যালকন মানুষ হয় এবং ফ্যালকনার যদি গড হয়, মানুষের সাথে ভগবানের যে সম্পর্ক সেটা যেন অনেকটা দূরে হয়ে যাচ্ছে, মানুষ যেন ভগবানের থেকে দূরে হয়ে যাচ্ছে। কোন সময় দাঁড়িয়ে না, এই 1919 সাল যেই সময়ে তিনি রচনা করছেন এই সময়ের কথাই বলছেন, কারণ অলরেডি পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, হিংসা, নৈরাজ্য, মারামারি, শোষণ, শাসন চলছে, এত রিভলিউশন হচ্ছে বিভিন্ন দেশে, স্প্যানিশ ফ্লু হচ্ছে, এই দেশ ওই দেশের উপরে শোষণ করছে, সাম্রাজ্যবাদ, তো শোষণ পীড়ন এইসব চলছে। তো সেই সময়ও তাহলে কি হচ্ছে, মানুষের মনে সেই বিশ্বাস, আস্থা, ভরসা সব কিছু হারিয়ে ফেলছে মানুষ। তো মানুষ যেন মনে করছে তার ভগবান থেকে আলাদা হয়ে যাচ্ছে। কিভাবে ভগবান মানুষের সাথে কিভাবে যুক্ত থাকে? রিলিজিয়াস টিচিংস, রিলিজিয়াস যে আইডিওলজি ওগুলোর দ্বারা। তাহলে মানুষ নিজের মধ্যে এতটাই মশগুল, নিজের চাহিদা, নিজের আশা আকাঙ্ক্ষার মধ্যে, ঠিক বাজ পাখিটা যেমন নিজের কক্ষপথে এমন মশগুল হয়ে ঘুরে ঘুরে তার কক্ষপথে চড়ে যতই হচ্ছে সে যেন মালিকের থেকে দূরে হচ্ছে, সেরকম মানুষও তার নিজের চাহিদা, আশা আকাঙ্ক্ষায় এত মশগুল রয়েছে যে সে যেন তার ভগবানের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে, শুনতে আর পাচ্ছে না ভগবানকে, ঠিক যেমন বাজ পাখি তার মালিককে শুনতে পাচ্ছে না। থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে থিংস মানে ধর্মীয় চিন্তা ভাবনা, মানুষের মধ্যে যে ভালো অস্তিত্ব, এগুলো সব কিছু ছড়িয়ে পড়ছে চারিদিকে। দ্য সেন্টার ক্যানট হোল্ড, সেন্টার মানে কেন্দ্র, মানুষ তার কেন্দ্র হারিয়ে ফেলছে। এখানে সেন্টার যদি আমরা রিলিজিয়ান ধরি, সেন্টার রিলিজিয়ান যদি অন্তর্নিহিত অর্থ হিসেবে আমরা সেন্টারকে রিলিজিয়ান বা ধর্ম হিসেবে ধরি, ধর্ম মানুষ সমস্ত মানুষকে কি করে, সৎ পথে নিয়ে যায়, ধারণ করে, মানুষকে ঠিকের জ্ঞান দেয়, ভুলের জ্ঞান দেয়। তো সেই ঠিক ভুলের জ্ঞান দেওয়ার
ধর্ম যেন আর কোনো কিছুকে ধরে রাখতে পারছে না। কারণ সেই সময়ের যে অরাজকতা, হিংসা, মারামারি, খুনোখুনি, এই সমস্ত কিছু এত বেড়ে চলেছে যে এই ধর্ম আর কোনোভাবে মানুষকে আটকে রাখতে পারছে না, সৎপথে নিয়ে আসতে পারছে না। সমস্ত জিনিস, মানুষের আশা ভরসা, জ্ঞান ধারণা সমস্ত কিছু ছড়িয়ে পড়ছে, একটা চারিদিকে নৈরাজ্য, অরাজকতাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মেয়ার অ্যানার্কি ইজ, অন্যদিকে আবার আমি রাশিয়ান রিভলিউশনের উদাহরণ দিয়েছিলাম, সেই রাশিয়ান রিভলিউশনও তো তাই দেখা গিয়েছে যে সেখানকার যে কর্তা বা রাজা নিকোলাস, জার নিকোলাস দ্য সেকেন্ড, সেও তো তার জনগণকে ধরে রাখতে পারছে না। তাহলে সেন্টার মানে বুঝতে পারছো যে একটা সেন্ট্রালাইজড পাওয়ার, মানুষের কেন্দ্রবিন্দু বলো, কেন্দ্র থেকে যেন মানুষ অনেক দূরে চলে যাচ্ছে, নিজের ধর্মীয় চিন্তাভাবনা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ধর্ম যার কাজ মানুষকে জ্ঞান দিয়ে সঠিক পথে নিয়ে আসা, সে তার কাজটা আর করতে পারছে না, মানুষকে ধরে রাখতে আর পারছে না, মানুষ এত ঔদ্ধত্য। অন্যদিকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে রাশিয়ান রিভলিউশনেও তো তাই দেখছি, জার রাজা আর তার প্রজাগণকে ধরে রাখতে পারছে না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার মানে একদম কমপ্লিট অ্যানার্কি, অরাজকতা, গোটা বিশ্বে কমপ্লিট অরাজকতা ছড়িয়ে পড়েছে। লুজ মানে কি, মানে লুজ হয়ে যাওয়া, যেটা টাইট নয়, সঙ্গবদ্ধ নয়। তাহলে এখানে লুজ অর্থে ছড়িয়ে পড়েছে, তাহলে পুরোপুরি অরাজকতা ছড়িয়ে পড়েছে কোথায়, সমগ্র বিশ্বে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড। ব্লাড ডিমড কথাটা আমরা বাইবেল থেকে পাই, বিবলিক্যাল রেফারেন্স, ঠিক আছে, বিবলিক্যাল রেফারেন্স এটা। তো ব্লাড ডিমড টাইড, রক্তসিক্ত ঢেউ, ইজ লুজড। লুজ অর্থে এর আগের লাইনে বলেছি, লুজড হচ্ছে ছড়িয়ে পড়া, তাহলে চারিদিকে রক্তসিক্ত ঢেউ যেন ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিওয়্যার, রক্তসিক্ত ঢেউ কেন, ওই যে বললাম ওয়ার্ল্ড ওয়ার, স্প্যানিশ ফ্লু, রাশিয়ান রিভলিউশন, আইরিশ মুভমেন্ট, সমস্ত কিছুতেই তো মানুষ মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে। তো চারিদিকে যেন রক্তের স্রোত, তাই বলেছে, রক্তসিক্ত ঢেউ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড। এই যে সেরেমনি অফ ইনোসেন্স, এটা খুব সুন্দর একটা জিনিস। সেরেমনি অফ ইনোসেন্সটা কি না, এই যে চারিদিকে এই সময়ে যে পরিস্থিতি চলছে, এর ফলে কি মানুষ হতাশা, কোনো কিছুর ওপরে আস্থা বিশ্বাস না থাকাটাই স্বাভাবিক, ধর্মের ওপরে, ভালো কিছুর ওপরে। কারণ মানুষ তার চারিদিকে কি দেখছে, এত হত্যালীলা, এত মিথ্যা, এত শোষণ পীড়ন, এত কিছু হচ্ছে পুরো পৃথিবীতে। পৃথিবীটা যদি পুরো একটা সংসার হয়, সংসারের মধ্যে এত কিছু চলছে, সমস্ত আশা ভরসা বিশ্বাস সমস্ত কিছুর ওপর থেকে মানুষের উড়ে গেছে। কিন্তু সেই সময়ও যদি কোনো মানুষ তখনও পর্যন্ত যদি ঈশ্বরে ভরসা রাখেন, না সব কিছু ঠিক হয়ে যাবে, ভরসা রাখেন, আস্থা রাখে, বিশ্বাস রাখে, পলিটিক্যাল পাওয়ারের ওপরে বলো, ভগবানের ওপরে বলো, নিজের ওপরে বলো, তাদের যদি কোনো মানুষ যদি সেই ভরসাগুলোকে তখনও আঁকড়ে বেঁচে থাকে, মানে মানুষের মধ্যে তখনও যদি ভরসা আশা বিশ্বাস বেঁচে থাকে, তাহলে সেই সমস্ত মানুষগুলোকে বলছে সেরেমনি অফ ইনোসেন্স, ইনোসেন্সের সাথে তুলনা করেছে। মানে সেই সময়ও যদি, এত অরাজকতার মাঝেও যদি কোনো মানুষের সেই আস্থাটুকু বজায় থাকে, তবুও সেটা কি ইজ ড্রোনড, সেটাও ডুবে যাচ্ছে। তাহলে যারা ভরসা আশা বিশ্বাস হারিয়ে ফেলেছে তাদের তো ঠিকই আছে, কিন্তু যারা এখনও আশা ভরসা হারিয়ে ফেলেনি, তাদেরও সেই আশা ভরসাগুলো যেগুলো তাদের মনে রয়েছে, সেগুলোও যেন ডুবে যাচ্ছে। ড্রোনড মানে ডুবে যাওয়া। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস। বেস্ট মানে এখানে গুড পিপলের কথা বলা হচ্ছে, ভালো মানুষ। while the host are full of passionate intensity. host মানে এখানে ব্যাড পিপল, খারাপ মানুষের কথা বলা হয়েছে অবভিয়াসলি। এখানে দেখো দুটো লাইন অ্যান্টিথেসিস আকারে, মানে বৈপরীত্য দেখাচ্ছে, এখানে দুটো লাইন কন্ট্রাস্টে বসেছে। তাহলে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস। বেস্ট ভালো মানুষরা, কনভিকশন মানে তাদের কনফিডেন্স হারিয়ে ফেলছে, ল্যাক হারিয়ে যাওয়া। এবং while যখন কিনা দ্য ওর্স্ট খারাপ মানুষেরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। খারাপ মানুষরা কিন্তু তাদের মধ্যে প্যাশনেট, দৃঢ়, ইন্টেন্সিটি প্রতিজ্ঞ। খারাপ মানুষরা তাদের সমস্ত কিছু করাতে একদম দৃঢ় প্রতিজ্ঞ, মানে সে যদি তার খারাপ কাজটা করছে, ও যেন বুক চিতিয়ে গলা উঁচু করে করছে, বেশ করছে এরকম ভাব তাদের মধ্যে। তাহলে হওয়া কি উচিত ছিল, ভালো মানুষেদের ভালো কাজগুলো করার সময় তারা কিন্তু তাদের কনফিডেন্স হারিয়ে ফেলছে, যেটা হওয়া উচিত ছিল না। কিন্তু খারাপ মানুষেরা তাদের খারাপ কাজটা নির্দ্বিধায় অবলীলায় করে বেড়াচ্ছে। মানে জগতের এমনই হাল, আমরা বর্তমান যুগেও তো তাই দেখি। আর এটা 1919 সালে দাঁড়িয়েও ইয়েটস সেই সময় এত হিংসা মারামারি অরাজকতা নৈরাজ্য শোষণ পীড়ন হত্যা রেপ এই সমস্ত কিছু সেই সময় দাঁড়িয়েও সমাজের এই পরিস্থিতি যে ভালোরা তাদের ভালোটা করাতে যেন আর সাহস পাচ্ছে না, কিন্তু খারাপটা দুঃসাহসিকতা, তাদের এত দুঃসাহস যে তারা দৃঢ়প্রতিজ্ঞ খারাপ কাজটা করতে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো কনফিডেন্সের অভাব নেই।
তো আমরা দেখলাম প্রথম প্যারাগ্রাফে কবি তার চারিপাশে যা যা ঘটছে সব কিছুর একটা বেশ সুন্দর বর্ণনা দিচ্ছে। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা চলে যাব। সেকেন্ড প্যারাগ্রাফে দেখছি কি, সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। রেভেলেশন, উন্মোচন। এই সেকেন্ড প্যারাগ্রাফে এবারে কবি দেখব তিনি যেন একটা তার কোনো কিছু সম্ভাব্য তার কল্পনা যেন এখানে একটা প্রকাশ করছেন, যে তিনি কি ভাবছেন। তিনি বলছেন সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, মানে কোনো কিছুর উন্মোচন একদম বোধহয় নিঘাত, ইজ অ্যাট হ্যান্ড মানে একদম নিয়ার অ্যাবাউট, একদম শীঘ্রই হতে চলেছে, ওনার ওটা ফিল হচ্ছে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অবশ্যই দ্বিতীয়বার পুনরাগমন আবার কাছেই, একদম ইজ অ্যাট হ্যান্ড মানে একদম দোরগড়াতে, কাছেই। সেকেন্ড কামিং মানে আমি বললাম ধর্মীয় খ্রিস্টান ধর্ম অনুযায়ী জিসাস ক্রাইস্টের যে সেকেন্ড কামিং এর কথা বলা হচ্ছে, বা তিনি হয়তো এখানে বলতে চেয়েছেন ওয়ার্ল্ড ওয়ার 2, কারণ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অলরেডি আমরা 1914 থেকে 18 পর্যন্ত দেখলাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়ার 2 হতে পারে। ওকে, তো তিনি বলছেন তাহলে সেকেন্ড কামিং, এখানে সেকেন্ড কামিং বলতে তিনি সবসময় ইয়ের, যেহেতু আমরা জানি মিস্টিক এবং অ্যাস্থেটিক, নান্দনিক এবং রহস্যময় সব কিছু লেখেন, সবসময় যেন একটা রহস্য ভরা তার যে সমস্ত সিম্বল প্রতীকের মধ্যে। তো সেই জিনিসগুলোর মধ্যে থেকে আমরা যে সমস্ত ঘটনাগুলোর ব্যাকগ্রাউন্ড জানলাম সেগুলোর যে কোনো একটা হতে পারে। তো প্রথমত আমরা জিসাস ক্রাইস্টের দ্বিতীয়বার পুনরাগমনের কথাটাই হয়তো তিনি বলেছেন। তাহলে মনে হচ্ছে তিনি বলেছেন যে খুব শীঘ্রই একটা কোনো উন্মোচন, নতুন কিছুর একটা সূচনা হতে চলেছে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, হয়তো দ্বিতীয়বার পুনরাগমন হয়তো আবার হতে চলেছে, শিওর, খুব তাড়াতাড়ি। জিসাস ক্রাইস্ট হয়তো এই হিংসা, অরাজকতা, নৈরাজ্যময় পরিস্থিতি দূর করতে আবার আসতে চলেছেন, কারণ অলরেডি তিনি 2000 বছর আগে এসেছিলেন, মানুষকে উদ্ধার করে দিয়ে গিয়ে নিজে ক্রুশবিদ্ধ হয়ে চলে গিয়েছেন। আবার ঠিক 2000 বছর দেখো পূর্ণ হতে যাচ্ছে, আবার সমাজে সেই সব বেড়েছে, আবার হয়তো সেকেন্ড কামিং, দ্বিতীয়বার তিনি জন্ম নিতে চলেছেন, যেটা বাইবেলের বুক অফ রেভেলেশন, নিউ টেস্টামেন্টের লাস্ট বুকে বলা হয়েছিল। দ্য সেকেন্ড কামিং, আবার তিনি একবার কথা বললেন দ্য সেকেন্ড কামিং দিয়ে দেখো এক্সক্লামেশন সাইন, মানে তিনি একটু স্তব্ধ হয়ে গেলেন, একটা বিস্ময় ভরে কথা বললেন বা ভাবলেন। Hardly are those words out when a burst image out of Spiritus Mundi. Spiritus Mundi হচ্ছে এটা একটা ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে কি ওয়ার্ল্ড স্পিরিট, ঠিক আছে, ওয়ার্ল্ড স্পিরিট। তাহলে স্পিরিটাস মুন্ডি, তো বলছে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, মানে যখন আমি এই কথা ভাবলাম বা বললাম, একটা খুব ভয়ঙ্কর ইমেজ যেটা কিনা স্পিরিটাস মুন্ডি ট্রাবলস মাই সাইট, আমার যে দৃষ্টি বা আমার যে কল্পনাকে যেন ভয় পাইয়ে দিল। মানে আমি যখনই এই কথাটা সেকেন্ড কামিং বলছি বা ভাবছি, স্পিরিটাস মুন্ডি মানে ওয়ার্ল্ড স্পিরিট টাইপের একটা খুব বড় একটা ভয়ঙ্কর ইমেজ যেন আমার কল্পনাকে নাড়িয়ে দিল, ভয় পাইয়ে দিল। মানে কবি একটা কিছুর একটা ইমেজ দেখে তিনি ভয় পেয়ে যাচ্ছেন। তিনি যখনই এই কথা বলছেন সেকেন্ড কামিং, তিনি কল্পনায় এমন একটা ইমেজ দেখছেন, তিনি ভয় পেয়ে যাচ্ছেন। Somewhere in sands the desert, a shape with lion body and the head of a man. Somewhere in sands, কোনো এক জায়গাতে, বালির মধ্যে, of the desert, মরুভূমির বালিতে, a shape with lion body, একটা শেপ, একটা ফিগার যার কিনা সিংহের মতো বডি and the head of a man, এবং মাথাটা কিসের মতো, মানুষের মতো। তাহলে তিনি ওই যে স্পিরিটাস মুন্ডি দেখেছিলেন, সেই ইমেজটা কেমন, ওই যে ভয়ঙ্কর স্পিরিটাস মুন্ডির যে ভয়ঙ্কর ইমেজটা, সেটা কেমন তিনি এখানে বলেছেন। তো ভয়ঙ্কর ওই মূর্তিটার শরীরটা ছিল সিংহের মতো এবং মাথাটা ছিল মানুষের মতো। এবার দেখো এখানে কবি এটা যে বলেছেন, আমরা জানি ইয়েটস সিম্বল প্রচুর ইউজ করেন, প্রতীক, সিম্বল মানে প্রতীক, মানে কোনো কিছু একটাকে বোঝানোর জন্য অন্য কিছুকে তুলে আনেন। তাহলে কবিতায় যদি সিম্বল আমরা ভর্তি পাই, তার মানেই জানবো যে দ্ব্যর্থক আছে, হয়তো লাইন বাই লাইন লিটারাল মিনিং একটা আছে, অন্তর্নিহিত মিনিং আছে। তাহলে এখানে যদি আমি দেখি কবি কি বোঝাতে চেয়েছেন, কবি যদি বোঝাতে চেয়েছেন, আমরা ভাবি যে হেড অফ ম্যান মানে কি, হেড অফ ম্যান মানে মানুষের যে ইন্টেলেকচুয়ালিটি, তাই তো, ইন্টেলেকচুয়ালিটিকে মিন করা হয়েছে। আর লায়ন বডি, লায়ন কিসের প্রতীক, লায়ন হচ্ছে হিংস্রতার প্রতীক, ভায়োলেন্সের প্রতীক, তাই তো। তাহলে আমরা যদি এখানে দেখি যে তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে স্পিরিটাস মুন্ডি, এটাকে যদি মানুষ হিসেবেই তুলনা করা হয়, যে মানুষ যে কিনা খুব বুদ্ধি ধারণ করে, বিবেক ধারণ করে, সব কিছু ভেবেচিন্তে কাজ করতে পারে, সেই মানুষ তার বুদ্ধি দিয়ে কি না করতে পারতো, কিন্তু সেই মানুষই এখন কি করছে,
এই যে ওয়ার্ল্ড ওয়ার ঘটাচ্ছে, ধ্বংস করছে, এই যে এক দেশ হয়ে অন্য দেশের উপর শোষণ শাসন চালাচ্ছে, নিজেরা সবল হয়ে দুর্বলদের উপর অত্যাচার চলছে, তাহলে মানুষ যেই বিবেকের দ্বারা অনেক অগ্রগতি করতে পারত সমাজের, সেই মানুষ কিন্তু সেটা না করে ভয়ঙ্কর দুর্দশা নামিয়ে আনছে দেশ এবং দশের প্রতি। তাই তিনি বলছেন এটা a gaze blank and pitiless as sun। তাহলে সেই স্পিরিটাস মুন্ডির গেজ মানে চাউনিটা কেমন বা তাকানোটা কেমন, ব্ল্যাঙ্ক, শূন্য তাকানো। তাহলে ওই স্পিরিটাস মুন্ডি যে কিনা মরুভূমির বালির ওপরে একটা বিশাল বড় শেপ তিনি দেখতে পেয়েছেন এবং তার কল্পনায় তিনি ভয় পেয়ে যাচ্ছেন, সেই ভয়ঙ্কর মূর্তিটার তাকানোটা শূন্য এবং পিটিলেস অ্যাজ দ্য সান, এবং নির্দয় তাকানো, মানে তার চোখের যে দৃষ্টিটাই নির্দয় এবং শূন্য। দেখো পিটিলেস অ্যাজ সান, নির্দয়টা সানের সাথে তুলনা করা হয়েছে। সানকে তো সবাই মানে জীবন ধারণের আধার বলে, তাহলে এখানে পিটিলেস কবি কেন বলেছেন? কারণ ওই যে ব্যাকগ্রাউন্ড, সেই সময়ে সমাজে এত কিছু ঘটছে যে মানুষের মনে কোনো কিছুর ওপর কোনো কিছু নিয়ে আস্থা বা ভরসা বা বিশ্বাস নেই, আস্থা ভরসা বিশ্বাস কিছুর ওপরে নেই। তাই সূর্য যে কিনা জীবন ধারণের প্রতীক, সেখানেও তাকে পিটিলেস নির্দয়ের সাথে তুলনা করেছেন কবি। একটু স্লাইডটা নিচে নামিয়ে নেই, ওকে। তো বলছে সেই ভয়ঙ্কর স্পিরিটাস মুন্ডির তাকানোটা শূন্য এবং নির্দয় সূর্যের মতো, ইজ মুভিং ইটস স্লো থাইজ। সে কি করছে? সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, তার চলনটা, তার চালটা, এখানে ধীর গতিতে চলন বা চালটা ঠিক স্যাটার্ন, খ্রিস্টান মাইথোলজি অনুযায়ী স্যাটার্নের চাল বলা হচ্ছে, ঠিক আছে? স্যাটার্ন পাপী ব্যক্তি, মানে ইভিল পাওয়ার এবং খারাপ, তাহলে সবসময় মনে করা হয় খারাপ কিছুর চাল সবসময় ধীরেই হয়, খারাপ কিছু আস্তে আস্তে আসে। তাই বলছে সে যেন মুভিং ইট স্লো, তাই আস্তে আস্তে করে আসছে ওই ভয়ঙ্কর ইমেজটা। while all about it real shadows of the indignant desert bird। indignant desert bird এখানে শকুনকে মিন করা হয়েছে, ভালচার, শকুন। তো বলছে সেই স্পিরিটাস মুন্ডি যখন স্লো থাইজ, মুভিং ইট স্লো থাইজ, আস্তে আস্তে করে এগোচ্ছে, যেন মনে হচ্ছে শকুন তার মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। এই এমন একটা ইমেজ দেখাচ্ছে যে স্পিরিটাস মুন্ডি এরকম আস্তে আস্তে এগোচ্ছে এবং তার মাথার উপরে ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডরা ঘুরছে। তাহলে আমরা যদি এখানে ধরি লিটারাল মিনিং, এর অন্তর্নিহিত অর্থ যে শকুনটা কোথায় ঘোরে? শকুনটা সাধারণত মরা, পচা, গলা, মৃতদেহের ওপরে যেখানে ভাগাড়। তাহলে দেখো এই স্পিরিটাস মুন্ডি যেখানে যেখানে যাচ্ছে সেখানেই তাহলে মৃত্যু মিছিল চলছে, মরা দেহ, পচা দেহ, গলা দেহ। তার মানে এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এত কিছু চলছে পৃথিবীতে সেই মুহূর্তে, সেই সালে, সেই সালের আশেপাশে যে এত মানুষ মারা যাচ্ছে, সেই জিনিসটাকেই এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাই বলা হচ্ছে যে স্পিরিটাস মুন্ডি যতই এগোচ্ছে ততই তার চারপাশে মৃত্যু মিছিল চলছে, তাই তার উপরেই ভালচার্সগুলো দেখা যাচ্ছে। দ্য ডার্কনেস ড্রপস আগেইন, এই লাইনে দেখো বার্ডস এখানে ফুল স্টপ দিয়েছে, তারপরে কবি কি বলছে? দ্য ডার্কনেস ড্রপস এগেইন। যে ডার্কনেস মানে এত দূর পর্যন্ত, এই যে বার্ডস পর্যন্ত কবি কি দেখেছিলেন, তার কল্পনাতে তিনি কি কি দেখছেন সেটার একটা ইমেজ তুলে ধরেছেন। এবং তিনি যে এত কিছু এইসব বলছিলেন, স্পিরিটাস মুন্ডি, অন্ধকার জগৎ, মৃত্যু মিছিল, এই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে, কল্পনাগুলোকে যে ব্যক্ত করেছিলেন সেটাকেই ডার্কনেস বলেছেন। যে ডার্কনেস ড্রপস, এই যে ডার্কনেস, এই যে চিন্তা ভাবনা, কল্পনাতে এত কিছু ভাবছিলেন, ড্রপস এগেইন, হঠাৎ করে এটা চলে গেল, এই সাইডটা তার মাথা থেকে চলে গেল, মানে এই যে কল্পনাগুলো হঠাৎ করে যেন তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। তারপরে তিনি হঠাৎ করে একটু অন্য দিকটা ভাবছেন। বাট নাও আই নো that 20 centuries of stony sleep were fixed to nightmare by a rocking cradle। তো বলছে বাট নাও, কিন্তু এখন আমি জানি, that 20 centuries of stony sleep, stony sleep অন্ধকারময় যুগ, এখানে stony sleep অন্ধকারময় যুগকে রিপ্রেজেন্ট করছে। যে তাহলে এই যে অন্ধকারময় যুগ কোনটা? না ওই যে যীশুখ্রিস্ট জন্মে মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গিয়েছিলেন এবং মানুষ জাতির পাপ নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে চলে গিয়েছিলেন। এবং আমরা যেটা বললাম, আমি যেটা বললাম যে বুক অফ রেভেলেশনে, নিউ টেস্টামেন্টের লাস্ট বুক অফ রেভেলিউশনে বলা হয়েছে যে আবারও যখন পৃথিবীতে অন্ধকারময় যুগ ঘনিয়ে আসবে, যীশুখ্রিস্ট আবার আসবেন মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে। তাই দেখো 1919, তাহলে 1919 মানে কি? আবার 2000 বছর পূর্ণ হতে যাচ্ছে, আর চারিদিকে হিংসা, মারামারি, নৈরাজ্য, অরাজকতা তো শুরু হয়েই গেছে, রক্ত বন্যা বয়ে যাচ্ছে, মহামৃত্যু মিছিল। তাহলে আবার নিশ্চয়ই সবকিছু ওইসবই অন্ধকারময় যুগ যেটা চলছে, সেটা কি? স্টোনি স্লিপ ওয়ার ভেক্সড, ভেক্সড মানে ডিস্টার্বড, ভেক্স
ডিস্টার্ব হয়ে যাবে টু নাইট মেয়ার, দিবা স্বপ্নের মতো, নাইট মেয়ার দুঃস্বপ্ন, দিবা স্বপ্ন দুঃস্বপ্ন। তাহলে এই যে দুঃস্বপ্ন বাই এ রকিং ক্র্যাডেল, রকিং ক্র্যাডেল মানে জানি যখন যীশু খ্রিস্ট জন্মেছিলেন বা শিশুরা জন্মালে আমরা দেখি তাকে একটা ছোট্ট দুলুনি টাইপের জিনিসে রাখা হয়। তাহলে বাই এ রকিং ক্র্যাডেল মানে যীশু খ্রিস্টের জন্মের কথা বলেছে, বাচ্চা হিসেবে শিশু হিসেবে জন্মগ্রহণ করলে যেমন রকিং ক্র্যাডেলে রাখা হয়, সেই যীশু খ্রিস্টের রকিং ক্র্যাডেলের কথা বলা হয়েছে। তাহলে কবি বলছেন হঠাৎ করে এই সমস্ত ডার্কনেসগুলো আমার মাথা থেকে সরে গেল। তারপরে তিনি ভাবছেন যে আমি জানি এই যে 2000 বছরের অন্ধকারময় যুগের ডিস্টার্ব, মানে অন্ধকারময় যুগ যে চলছিল, এটা দিবা স্বপ্নের মতো চলে যাবে। কি দ্বারা? রকিং ক্র্যাডেল, মানে যীশু খ্রিস্ট যেন আবার পুনরাবর্তন করবেন, প্রত্যাবর্তন করবেন, তাই সেকেন্ড কামিং বলা হয়েছিল যে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং সেই দৈত্য, এই যে স্পিরিটাস মুন্ডির কথা বলেছিলেন যে সেই যে ভয়ঙ্কর দৈত্য, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তার সময় অবশেষে এসে গেছে। তাহলে দেখো একবার তিনি জেসাস খ্রাইস্টের প্রত্যাবর্তনের কথা একবারও যেন মিন করতে চেয়েছেন, আমরা দেখেছি। একবার যেন তিনি বলতে চেয়েছেন যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা আজকের দাঁড়িয়ে দেখতে পাই যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তাহলে তিনি কি 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের ওই যে ভয়াবহতা, ওটার পরে যখন কবিতা লেখেন তিনি কি আবার একটা সেই সময় পরিস্থিতি উপলব্ধি করে তিনি আবার একটা ওয়ার্ল্ড ওয়ারের কথা অলরেডি ভেবে নিয়েছিলেন, অলরেডি আশঙ্কা করেছিলেন, সেটার কথা কি বলেছিলেন? নাকি তিনি আবার এই যে স্পিরিটাস মুন্ডি, যে ভয়ঙ্কর একটা কোনো দানব যেন গোটা পৃথিবীকে গিলে খেতে আসছে, তাহলে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তিনি যেন একটা একটা অ্যাসপেক্টের উপরে দৃষ্টিপাত করছেন যে এটা হতে পারে, ওটা হতে পারে। তাই বলছে আবার হোয়াট রাফ বিস্ট, কিন্তু মনে হচ্ছে যেন ওই দৈত্য তার সময় উপস্থিত হয়ে এসেছে অবশেষে, মানে সেই যেন এসে পৃথিবীকে ধ্বংস করবে, তার সময় উপস্থিত হয়ে এসেছে। স্লচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, তো স্লচেস টুয়ার্ডস বেথলেহেম, আস্তে আস্তে করে সে যেন বেথলেহেমের দিকে যাচ্ছে। বেথলেহেমে কে জন্মগ্রহণ করেছিলেন? যীশু খ্রিস্ট। মনুষ্য জাতিকে উদ্ধার করতে বেথলেহেমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো বলছে সেই ভয়ঙ্কর বিস্ট, সেই পশু দানব, তার সময় উপস্থিত হয়ে এসছে, সে আস্তে আস্তে করে বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে। টু বি বর্ন, বর্ন মানে তার সেই ডিস্ট্রাকশন, ধ্বংসলীলা চালাতে, সেই ধ্বংসলীলা জন্ম কথা বল। বর্ন মানে কিসের জন্ম? না, ধ্বংসলীলার জন্ম। কোন ধ্বংসলীলা? সেই বিস্ট যে ধ্বংসলীলা চালাবে, সেই ভয়ঙ্কর বিস্ট, পশু, ভয়ঙ্কর যে মনস্টার, সে যেন তার ধ্বংসলীলা শুরু করবে। বর্ন মানে সেই ধ্বংসলীলা শুরুর কথা বলা হয়েছে, ধ্বংসলীলার জন্মের কথা। তাই তিনি জিজ্ঞেস করেছেন লাস্ট লাইনে যে সে তার যে সময় উপস্থিত হয়ে এসছে এবং ধীরে ধীরে সে বেথলেহেমের দিকে যাচ্ছে, সেখানেই কি তার ধ্বংসলীলা শুরু করবে? সেই বেথলেহেমে যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং মনুষ্য জাতিকে ধ্বংস থেকে শান্তির পথে ফিরিয়ে এনেছিলেন, সেই একই জায়গায় গিয়ে কি ওই মনস্টারটা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে? এখানে একটা কোয়েশ্চেন করে তিনি কবিতাটা শেষ করেছেন। তাহলে ইয়েটসের কবিতা আমরা দেখতে পেলাম ফুল অফ মিস্টিক, রহস্যময়, কারণ বিভিন্ন সম্ভাবনার কথা আমরা বিভিন্ন স্তরে দেখতে পেয়েছি। কবিতার ব্যাকগ্রাউন্ড থেকে যা সমস্ত ঘটনা ইয়েটসের উপরে প্রভাব ফেলেছিল কবিতাটা লিখতে, সেই সমস্ত ঘটনা বিচার করে আমরা বিভিন্ন কারণ খুঁজে পেয়েছি। অতএব এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কবিতাটাকে এইভাবে বিশ্লেষণ করতে পারি। কার কেমন লাগলো জানাবে, কার কোনো ডাউট থাকলে কমেন্ট করবে।